চাল চাওয়াল খেয়ে দেখুন তুমনাতে একদম যে শুনছি রাস্তার সামনে যাই, মানে চোপটাতেই দাঁড়িয়ে রয়েছে একদম, ঠিক আছে। এখান থেকে কিন্তু গাড়ি ভাড়া খুব চাপের, আপনি যেখানে যেতে চান, সে হরিদ্বার বলুন, ঋষিকেশ বলুন, বদ্রীনাথ বলুন, যে কোনো জায়গার। আমরা এখন খুঁজছি গোপেশ্বরে। আমরা বলতে এই মুহূর্তে মানে আমার মতো অনেকেরই দেখলাম প্ল্যানটা রয়েছে যে কল্পেশ্বর যাবে, তিনজনে শুনলাম। তারা হয়তো এখানে সামনাসামনি কোথাও রয়েছে, তারা ব্যাগ আনতে গেছে। দুজন মহিলা ছিল, আরেকজন হবে হয়তো পুরুষ আছে কি আরেকজন মহিলা আছে জানি না। ওনারাও হয়তো বেরিয়েছে এরকম, ওনারাও তুঙ্গনাথ করে নেমেছে, তো ওনারাও এখন গোপেশ্বর যেতে চাইছে। তো গোপেশ্বরে যদি চলে যাই তো গোপেশ্বর টেম্পলটা দেখা হবে, আর কালকে ওখান থেকে আমরা কল্পেশ্বরটা করতে হবে। ওনারা যেহেতু করবে সেহেতু আমি একটা লোক পেয়ে যাব করার জন্য, তো সুবিধা হবে আর কি আমার। তো সেই ভরসাতে আমিও গোপেশ্বরই বললাম, নাহলে আমার বদ্রীনাথ চলে যাওয়ার ইচ্ছা ছিল। তো কালকে আমি হয়তো ওখান থেকে বদ্রীনাথ চলে যাবো। তো এই হচ্ছে কি ব্যাপার, ওরা এখন দেখছে কোন জল মাপছে, কোন দিকে লোক সংখ্যা বেশি সেদিকে গাড়ি নিয়ে যাবে। তো আমরা 4 জন হয়েছি গোপেশ্বরের জন্য, তো আরও 4 জন খুঁজছে। যদি না হয় তাহলে বলেছে গাড়ি 3000 টাকা দিতে হবে, মানে আমাদের 4 জনকে যেতে গেলে 3000 টাকা দিতে হবে, যেটা আমরা এখনও কিছু বলিনি। আর বললো যদি শেয়ারে যান তাহলে 500 টাকা দিতে হবে, কারণ এরা 8 জন করে নিচ্ছে, এটা বেশি লোক নিচ্ছে না, ঠিক আছে। তো সে এখন দাঁড়িয়ে আছি, ওনারা ব্যাগ আনতে গেছে। এবার ওনারা যদি বাই চান্স স্মুথ পাতলটায় তখন আমাকে আবার অন্য কিছু ভাবতে হবে। তো আমি গোপেশ্বরের জন্য এখন দাঁড়িয়ে রয়েছি, গোপেশ্বর যাবো বলে। গোপেশ্বর থেকে ওখানে আমরা তো কালকে ওই হেলাঙ্গে কল্পেশ্বর মন্দির চলে যাব। তো দেখছি এখান চোপটা থেকে কিন্তু গাড়ি ভাড়া খুব ডিফিকাল্ট, প্রায় থাকাটাও কস্টলি, আর এখান থেকে গাড়িও কস্টলি। এখান থেকে মানে বদ্রীনাথও নিচ্ছে মানে 1100 কি 1200 টাকা পার হেড, আর এখান থেকে ঋষিকেশ ওরকমই নিচ্ছে 1200-1300 টাকার মতো পার হেড, বুঝতে পারছেন। যেগুলো আমরা বাসে আসি তো 550-600-তে, অনলাইনে বুক করলেও 700-800 লাগে, বেশি লাগে না। সেখানে কিন্তু এই গাড়িগুলো কিন্তু বেশি নিচ্ছে। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে বাসে লোক সংখ্যা বেশি, গাড়ি লোক সংখ্যা কম, বাট এখানে কিন্তু ওরা একটু ঝোপ বুঝে কোপটা মারে, কারণ জানে চোপটা থেকে কোথাও মানুষ যেতে পারবে না। কোনো একটা বড় পজিশনে যেতে গেলে এরাই ভরসা, মানে হেঁটে মানুষ চলে যাবে এরকম ভাবনা চিন্তা কোনো জায়গায় নেই, কারণ চোপটাটা এমন একটা জায়গায়, ঠিক আছে। তো সেই জন্য এখন দাঁড়িয়ে আছি যে কখন ওনারা আসবে, তারপরে আরও যদি ওই রুটের লোক পায় তাহলে ওই গাড়িটা ছাড়বে, নাহলে বলবে শেয়ারে মানে পার্সোনাল নিতে হবে। পার্সোনাল নিলে 3000 টাকা, আর বললো শেয়ারে গেলে 500 নেবে, বুঝতে পারছেন। 8 জনকে নিলে 500 করে, ওটা 4000 টাকা প্রফিটই প্রফিটও। তো দেখা যাক কী হয়, কী ঘটছে। খেয়ে দিয়ে উঠে এখন দাঁড়িয়ে আছি। এই যে গাড়িটা, এই গাড়িটাতে আপাতত ব্যাগ তুলে দিয়েছি। আমরা ওই 3 জন মহিলার সঙ্গে আমার কথা হলো, বাঙালি আর আমি 4 জন, আরও 3 জন নাকি হয়েছে গোপেশ্বরে, তো 7 জন হয়েছে। বলতে পারে 3000 টাকা ভাড়া 7 জনকে ভাগ করতে হবে, তাহলে 428 টাকা করে পড়ছে। তো আমরা বললাম আরেকজন নিন, আপনি 8 জন নেবেন বলেছেন, বলছি তাহলে দাঁড়ান আরেকজন হলে যাবো। তো 7 জন হয়েছি, এখন আরেকজন অপেক্ষায় রয়েছি, হলে যাবো গোপেশ্বরে চলে যাব। কিন্তু এই একটা আক্ষেপ যে ছিল, রুদ্রনাথও দেখা হচ্ছে না, তো রুদ্রনাথকে নামিয়ে তো গোপেশ্বরে নিয়ে রাখা হয়, তো এখানে রুদ্রনাথকে দেখা হয়ে যাবে 1 চক্কর, আর কালকে কল্পেশ্বর হয়ে যাবে। মানে আধ খাপ ছাড়া হলেও পঞ্চকেদার কমপ্লিট করেই ছাড়ছি, এর একটা ব্যাপার। বাড়ি থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বেরিয়েছি পঞ্চকেদার করবো, পঞ্চকেদার করেই ছাড়ছি, এর একটা ব্যাপার। কিন্তু কথা দিলাম পরের সিজনে আপনাদেরকে আমি রুদ্রনাথের ট্রেক করেই দেখাবো। যারা এই চ্যানেলটা দেখেন, লাইক করেন, শেয়ার করেন, তাদেরকে এই ট্রিপটা আমি করেই দেখাবো। এটা ভরসা রাখুন আমার ওপর, যদি ভগবান বাঁচিয়ে রাখে নেক্সট ইয়ার করেই দেখাবো। এই হচ্ছে ব্যাপার। তারপরে বদ্রীনাথ চলে যাবো, বদ্রীনাথ ঘুরবো, মানাগ্রাম ঘুরবো, সবই দেখাবো আপনাদের। বসুধারা ফলস দেখাবো, যদি শতপান করার সুযোগ পাই সেটাও করবো। তো সবটাই বলছে সময়ের উপরে, কারণ আমার তো ফেরার টিকিট কনফার্ম আছে। খালি যেহেতু রুদ্রনাথের ট্রেকটা আমার হলো না, সেই যে 2 দিন বাঁচলো, সেই 2 দিনকে আমি বদ্রীনাথে একটু বেশি করে এক্সপ্লোর করতে পারবো। ফেরার সময় তারা কি ডাইরেক্ট আমি বদ্রীনাথ থেকে একদম হরিদ্বারে চলে আসতে পারবো, এই আপাতত প্ল্যান রয়েছে। তো দেখা যাক কি অপেক্ষায় আছি, কি হয়। এখন দাঁড়িয়ে আছি গোপেশ্বরে গাড়িতে উঠবো বলে, তাহলে গোপেশ্বর যাবো, বিকালে গোপেশ্বর মন্দির ঘুরবো, আর ওই যে বললাম রুদ্রনাথের শীতকালীন আবাসটা দেখাবো আপনাদেরকে, মানে দেখাবো আপনাদের রুদ্রনাথকে, চিন্তা নেই, যতটা পারবো আর কি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ম্যাপেল। এই মুহূর্তে রয়েছি চোপটায় দাঁড়িয়ে, একদম তুঙ্গনাথ গেটের সামনে। অবশেষে প্রতীক্ষার অবসান আর কি বলতে পারে। মোটামুটি 3:15 থেকে অপেক্ষা করছি, গাড়ি 3:15 থেকে অপেক্ষা করছি। খেয়ে দিয়ে ভাত খেয়ে খাবার হজম হয়ে গেছে, গাড়ি রেডি করতে পারিনি। এই যে এখন যে গাড়িটা নিয়েছি, এই পুরো গাড়িটাতে বাঙালিতে ভরা, আর প্রত্যেকেরই লোকেশন হচ্ছে কি এখন কল্পেশ্বর। কিন্তু যাওয়ার পথে আমরা গোপীনাথ হয়ে যাবো, অর্থাৎ রুদ্রনাথকে যেহেতু নামিয়ে আনা হয়েছে গোপীনাথে, গোপীনাথ দেখবো, গোপীনাথ দেখে তারপর হেলাং হয়ে আমরা ডাইরেক্ট কল্পেশ্বর চলে যাবো। আর কাল সকালে কল্পেশ্বর দর্শন। আমরা এখন থাকবো কল্পেশ্বরে। তো এখন দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। অনেক কষ্টে
8-10 করতে করতে 7.5 রফা হয়েছে গোটা গাড়িতে। আছি মাত্র 6 জন। এই 6 জনকে ওনাকে 7,500 টাকা গুছিয়ে দিতে হবে। কে কত দেবে সেটা আমরা ঠিক করবো, ওনার হাতে 7,500 গুছিয়ে দিতে হবে। এর একটা ব্যাপার, মানে 5:30 বাজে কখন পৌঁছাবো জানি না, 8-9 বেজে যাবে। এর একটা ব্যাপার, কখন গিয়ে পৌঁছাতে পারি। এখনো দাঁড়িয়ে আছি, এখনো চলছি। এই ভগবান, মানে উত্তরাখণ্ডের একটা বিশাল বড় ইউনিয়নের ব্যাপার। আসলে ইউনিয়ন বাজি থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। ওদের ওই সিন্ডিকেটকে রাজি করানো, হ্যানা ত্যানা সব বলতে বলতে গিয়ে গাড়ি ছাড়বে, আপনার এই অবস্থা। মানে এটা আগেও আমি দেখেছি, অনেকের সঙ্গেই ঘটেছে। তা আমার সঙ্গে ঘটবে অবশ্যম্ভাবী ছিল, সেটাও ঘটেছে, সেটাও সম্ভব। এবার চলি। এই যে চোপতা থেকে আমরা বেরালাম, 80 কিলোমিটারের দূরত্ব কভার করবো আমরা মোটামুটি। বুঝতে পারছেন, এই পাহাড়ি রাস্তা 80 কিলোমিটার মানে রাতের ব্যাপারে বিশাল ব্যাপার। 4-5 ঘন্টা আরামসে লেগে যায়। আর ওদিকে দেখাচ্ছি সব কিছু, মানে এখনই চলবো পাহাড়ি পথ ধরে। বাট অন্ধকার হয়ে গেলে জানেন পাহাড়ে কিছু দেখার থাকে না। এখন ঘড়িতে বাজছে হচ্ছে গিয়ে 5:35, মানে 5:30-এই ছাড়লো ধরুন গাড়িটা। এবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এলাকার। এই দেখুন ব্যাক ক্যামেরা আপনাদের দেখাচ্ছি, সূর্য অস্তাচলে, মানে তার লাল আভা ছড়িয়ে সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে অস্ত যেতে চলেছে। আর আমরা এই মুহূর্তে চোপটা থেকে বেরিয়ে পড়ছি, মানে তুঙ্গনাথ বলুন বা চোপটা একই আর কি, যাই হোক চোপটাতেই তুঙ্গনাথ। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়ছি। এই দেখুন অনেক টুরিস্টের গাড়ি এখানে ওখানে পার্কিংয়ে জায়গা পায় না বলে এখানে দাঁড়িয়ে থাকে। পরে ফোন করলে তারা ওখানে গিয়ে তাদেরকে আবার পিক আপ করে নেয়, কারণ ওখানটা তো বুঝতে পারছেন সিন্ডিকেটের ব্যাপার। একমাত্র ওই ভাড়ার গাড়িগুলোই দাঁড়ায়, পার্সোনাল গাড়ি ওখানে দাঁড়াতে দেয় না, তো তারা এদিকে এসে দাঁড়িয়ে থাকে। তো মোটামুটি দেখুন পাহাড়টা রাত মানে সন্ধে হতে না অন্য রূপ নেই। সকালবেলাটা সাদা শ্বেত শুভ্র রং, রাত্রে লাল আভা ছড়িয়ে আকাশে সূর্য অস্তাচলে, আর সেই সময় একটা আলাদা রূপ নিয়েছে। তো এই মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখতে দেখতে রাতের অন্ধকারে আমরা বেরিয়ে পড়লাম চোপটা থেকে কল্পেশ্বরের উদ্দেশ্যে, যেটা মোটামুটি 80 থেকে 85 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে। কটার সময় পৌঁছাবো তা ঠিক জানি না, তবে ড্রাইভার ভাই আমাদের বলেছে 5 থেকে 6 ঘন্টা মতো সময় লাগবে, কারণ যেহেতু আমরা মাঝে গোপেশ্বরে নামবো, নেমে ওখানে আমরা রুদ্রনাথকে দেখবো, যে শীতকালীন আবাসে এসছে রুদ্রনাথ, সেটাকে দেখবো বলে আমরা সেখানে নামবো। তো সেই জন্য একটু সময় লাগবে। যথারীতি সঙ্গে মহিলারা রয়েছে, একটু নেমে হেঁটে যাবে, যে স্ট্যান্ডে নামাবে সেখান থেকে মন্দিরও মিনিমাম 200-300 মিটার দূরে। তো আমাদের আগেও গাড়ি রয়েছে। তো মোটামুটি পাহাড়ে যেমন আলো অনেকক্ষণ থাকে, আবার যখন অন্ধকার নামে ঝপ করে নেমে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এই আঁকা বাঁকা পথ দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, একদম পাহাড়ের বুক চিরে আমরা চলেছি এই মুহূর্তে চোপটা থেকে কল্পেশ্বরের পথে। এই মুহূর্তে রয়েছি উত্তরাখণ্ডে। আমি করছি পঞ্চকেদার সিরিজ, তো তার মধ্যে 3টে কেদার হয়ে গেছে, কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ। জাস্ট করে এলাম তুঙ্গনাথ, এবার চলেছি রুদ্রনাথকে দেখার জন্য গোপেশ্বরের পথে। সেখান থেকে হয়ে আজকে রাতেই আমি চলে যাব পঞ্চকেদার, যেটা রয়েছে কল্পেশ্বর আর কি, মানে যেটা রয়েছে হেলং ছাড়িয়ে উড় গ্রামে, সেই উড় গ্রামের ওদিকে আমরা চলে যাব। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাচ্ছি, কি করছি কিছুই জানা নেই। মোটামুটি গাড়িতে রয়েছি 6 জন বাঙালি, আমি রয়েছি একজন সোলো, একটা গ্রুপে রয়েছে 3 জন, একটা গ্রুপে রয়েছে হাজব্যান্ড ওয়াইফ 2 জন, মানে টোটাল মিলে আমরা 6 জন। 6 জনেরই উদ্দেশ্য হচ্ছে কি আমাদের এখন কল্পেশ্বর দর্শন। তো একসাথে জুটি বেঁধে নিয়েছি, তো বাঙালি যেখানেই যাবে তার জুটি বেঁধে নেবে। তো দেখতে পেলেন চলাপথে প্রথমে হরিদ্বার আমার সঙ্গে এক দাদার আলাপ হয়েছিল, তারপরে আবার মদমহেশ্বর একটা দাদার সাথে আমার আলাপ হয়েছিল, এখানে আবার কিন্তু আরো কিছু বাঙালির সাথে আমার আলাপ হলো। চলার পথে কিন্তু আমি অনেক লোককে পেয়ে যাচ্ছি, তাই অসুবিধা কিছু নেই। আর দেখুন রাতের অন্ধকার নেমে পড়েছে, রাতের অন্ধকারে বুক চিরে এই পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে আমাদের গাড়ি তার হেডলাইট জ্বালিয়ে এগিয়ে চলেছে। মানে এক মনোমুগ্ধকর পরিবেশ, মানে এ পরিবেশের কোনো তুলনাই হয় না, মানে অসম্ভব সুন্দর। এটা দেখতে হলে আপনাকে এসব জায়গায় আসতেই হবে, এর কোনো আর বিকল্প না আগে ছিল, না এখন আছে, আর না আগে হবে। তো যারা এরকম অ্যাডভেঞ্চার প্রিয়, ভালোবাসেন পাহাড়কে ঘুরে দেখতে,
তারা অবশ্যই এই উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় চলে আসতে পারেন। তো দেখতে থাকুন। আমাদের পিছনে গাড়িটা দেখছেন, এই গাড়িতে করে আমরা 5:30টায় রওনা দিয়েছিলাম চোপটা থেকে, আর এলাম এই মুহূর্তে গোপেশ্বরে, অর্থাৎ গোপীনাথ মন্দিরে যাব, যেখানে রুদ্রনাথ মহাদেবকে নামিয়ে আনা হয়েছে। মানে পঞ্চকেদারে চতুর্থ কেদার রুদ্রনাথ মহাদেব, তাকে নামিয়ে আনা হয়েছে। তো চলুন গোপীনাথ মন্দির কি দর্শন করি। হয়তো ঠাকুরের বিগ্রহের ছবি দেখাতে পারবো না, মন্দিরটা দেখিয়ে দেবো। এটা হচ্ছে গিয়ে রুদ্রনাথ মহাদেবের শীতকালীন আবাস। এতদিন তো যেগুলো আমরা দেখা সেটা গ্রীষ্মকালীন আবাস, এটা হচ্ছে শীতকালীন আবাস। তো ওই যে বললাম, লাস্ট 5 দিন ধরে 100 কিলোমিটার উপর ট্রেক করে ফেলেছি, বাবা সেটা দেখে নিয়েছে। তো বাবা এবার নিচে নেমে এসেছে। তো আমি আসার আগেই মোটামুটি আমাকে অনেকে বলেছিল যে 3টে কেদার নাকি দেখতে পাওয়া যাবে না, 2টো কেদার দেখতে পাওয়া যাবে। তো আমার বক্তব্য যে কী করে সেটা সম্ভব, আমাকে যে পারমিটটা দিয়ে সেই তো মহাদেব, আর যাচ্ছে জয়দেব, তো আবার দেখা কেন যাবে? মহাদেবের পারমিটে এসেছি মহাদেবকেও দেখছি। তো সেই জন্য বাবা বললো ঠিক আছে 100 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, আর আমি নেমে আসি কিছুটা, তুই সেখানে চলে আস, সেখানে দেখা হয়ে যাবে। আর আগামীকাল তো কল্পেশ্বর দেখতে যাবোই, সেই নিয়ে কোনো চিন্তা নেই। তো চলুন গোপীনাথ মন্দিরের দিকে যাবো আমরা। তো এখানে নামিয়ে দিয়েছে বাজারের সামনে, কারণ গাড়ি তো মন্দির অবধি যাবে না, বললে হেঁটে যেতে হবে। ধরে নিচ্ছি 10-15 মিনিট লাগবে। এই দেখুন আমার পিছনে কিন্তু রয়েছে এই যে ট্যুরিস্ট গেস্ট হাউস, এই যে দেখতে পাচ্ছেন সাদা বিল্ডিংটা, এটা কিন্তু জিএমভিএন, অর্থাৎ গোপেশ্বরে এলে কিন্তু এই জিএমভিএনটাতে আপনারা থাকতেই পারেন। ট্যুরিস্ট গেস্ট হাউস গোপেশ্বর লেখাই রয়েছে, তো এটা কিন্তু জিএমভিএন। তো এখানে আমরা এখানেও অনেক হোটেল পেয়ে যাবেন। আমার পিছন দিকে সব দিকে দেখুন, সবগুলি কিন্তু এই গেস্ট হাউস, রিসর্ট এসব নাম দিয়ে লেখা রয়েছে। এখানে যেমন হয়ে থাকে, খাবার দোকান টোকানও পেয়ে যাবেন। তো চলুন এবার গিয়ে একটু দেখা যাক। সামনে আমি জিমও দেখতে পাচ্ছি, ভাবুন উত্তরাখণ্ডে গোপেশ্বর মধ্যে একটা জায়গায় জিমও দেখতে পাচ্ছি, লেখা আছে ফিটনেস ফ্যাক্টরি জিম, বিশাল ব্যাপার। তো চলুন আমরা একটু গোপেশ্বর মন্দিরটা ঘুরে আসি, দেখছি রাস্তাঘাটটা কেমন। দেখুন গোপেশ্বর মার্কেট, প্রচুর খাওয়া দাওয়ার দোকান রয়েছে এখানে, মোমো থেকে শুরু করে ফুচকা থেকে একদম এলাই ব্যাপার একদম। দেখুন আলু টিক্কি, বান মাস্কা সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। তো এবার আমরা ওইদিকে যাবো। বলছিলাম জিমটা দেখুন, এই দেখুন ফিটনেস ফ্যাক্টরি জিম, মমস ক্যাফে। এখানে মানে এটা জমজমাট, কিন্তু মানে এতক্ষণ ধরে ঘুরছি উখিমাঠ এই দিকগুলো, ওখানে এত জমজমাট দেখিনি। এখানে সব টম্ব রয়েছে, ভেজ থালি ফালি রয়েছে। মার্কেটে উলের ব্যবস্থা দেখুন, কত উল এখানে, বিশাল ব্যাপার সেই। এই দেখুন ঘর সাজানোর জিনিসপত্র, ফুল কি নেই। অল্প সময়ের জন্য এসছি গোপেশ্বরে, সব দেখিয়ে নিচ্ছি। সামনে দেওয়ালি, তখন হয়তো ঘর সাজানোর জন্য এগুলো লাগবে। হয়তো আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো দেওয়ালি পার করে গেছে হয়তো। দেখুন ইয়াম্মি একটা ফাস্টফুড রেস্টুরেন্ট এখানে, মানে বিশাল মার্কেট নামিয়ে দিয়েছে আমাদেরকে একদম। মানে এখানে থাকতে পারলে মানে ভালো করে দেখুন, শীত বস্ত্রের জিনিসপত্র শুরু করে সব। এখানে তো শীতপ্রধান জায়গা, বুঝতেই পারছেন। যদি হরিদ্বার যাই তাহলে কিছু দেখাতে পারবো, হয়তো প্রত্যেকবারই দেখাই। এখানে প্রচুর জিনিস রয়েছে, থাকারও প্রচুর ব্যবস্থা রয়েছে, অসুবিধা হবে না একদম। লটে লটে মাল পড়ে রয়েছে দেখুন। চলার পথে ওষুধের দোকান থেকে শুরু করে হাতে চুড়ি, জুয়েলারি, কি নেই বলুন তো এখানে। আরে বাবা, এত অল্প সময়ের জন্য এসছি তাই মানে এত জ্যাকেট দেখে লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে একটু দরদাম করি, কেনাকাটি হোক এখানে। হেভি ব্যাপার। গোপেশ্বর এরকম মার্কেট জানতাম না তো, উখিমাঠে দেখিনি কোনো দিন, চোপটা তো কোনো এরকম দেখিনি, বা চামলিতে এসে থেকেছি তখনও দেখিনি এরকম মার্কেট। বিশাল মার্কেট। জসিমাঠেও এরকম একটা মার্কেট আছে শুনেছি, বাট যাওয়া হয়নি। যদি চলার পথে কাল দেখা হয় তো দেখবো। বিশাল ব্যাপার স্যাপার এখানে। খাওয়ার দোকান টোকানও রয়েছে প্রচুর। এই এখানে মিষ্টির দোকানও রয়েছে দেখতে পাচ্ছি। তো আর দেখুন এখানে বাসন কাসনের দোকান দেখুন, উপরে জুতো দেখুন, কি নেই এখানে, বিশাল ব্যাপার স্যাপার। তো সবজিও রয়েছে, মানে সেই জায়গা একদম। গোপেশ্বর হিসেবে একদিন শপিং করে যেতে হবে, পরে উত্তরাখণ্ডে এলে যা দেখতে পাচ্ছি। তো চলুন মন্দিরের দিকে আগে যাওয়া যাক। এই যে শপিং স্ট্রিটের মধ্যে দিয়ে হাঁটছি, দেখুন মোবাইলের দোকান থেকে খাবার দোকানে সব কিছু পাচ্ছি। হেঁটেই চলেছি, বাজার হাট দেখছি, মন্দিরে পৌঁছাচ্ছি না। মানে পার্কিং লট থেকে মন্দির মনে হচ্ছে 200-300 মিটার দূরে, বেশি তো কম নয়। সঙ্গে রয়েছে সেই মহিলা বয়স্ক লোকজন, তো তারা তো পিছিয়ে পড়ছে, বলছে দাঁড়াও দাঁড়াও। আমি বলছি গাড়িওয়ালা তারা দিচ্ছে ফোন করে, কোন দিকে যাবো বলুন তো। এই হচ্ছে শেয়ার গাড়িতে আসার প্রবলেম। তো যদিও এটা শেয়ার বলা যাবে না, এটা আমরা এখন পার্সোনালি বুক করেছি। চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। এইবার অনেকক্ষণ হাঁটার পর এই মুহূর্তে আমরা এসে প্রতীক্ষার অবসান পৌঁছালাম গোপীনাথ মন্দিরে।
অর্থাৎ জায়গাটার নাম গোপেশ্বর আর মন্দিরটার নাম গোপীনাথ মন্দির। এখানেই হচ্ছে গিয়ে রুদ্রনাথের শীতকালীন আবাস। এই যে ছবিটা দেখছেন এখানে দেখুন একটা ডলি রয়েছে, এখানে সবকিছু ডলিতে করে হয়। এই যে আঙুলটি দেখাচ্ছি এইটা হচ্ছে কি রুদ্রনাথের মন্দির, আর ডলিতে করে এখান থেকেই নিয়ে আসা হয় এই গোপীনাথে। তো চলুন, এই সামনেই রাস্তা, এই 3 জন আমাদের সাথেই রয়েছে, 2 জন আরো পিছনে রয়েছে, টোটাল আমরা 6 জন। তো এই মন্দিরের সামনে চলে এসেছি। তো চলুন মন্দিরটা দেখাবো। তো চলার পথে দেখতে পাচ্ছি এখানে একটা ভালো খাবারের দোকান রয়েছে। আজ আর সময়ের অভাবে এখানে খেয়ে উঠতে পারলাম না। তো চলুন মন্দিরটাকে দর্শন করা যাক, একটু পরে তো বন্ধ হবে। এই দেখুন রুদ্রনাথ টেম্পল, প্যাকেটে লেখা আছে গোপীনাথ, এখানে গোপীনাথ নামে এনাকে ডাকা হয়। তো চলুন আমরা ভেতরের দিকে ঢুকছি, বাইরে জুতো খোলার জায়গা রয়েছে, জুতো খুলে আমরা মন্দিরের দিকে ঢুকবো। দূর থেকে দেখাচ্ছি কারণ গর্ব গিয়ে ছবিটা তুলতে পারবো না। এই সিঁড়ি থেকে নিচে নামছি, দেখতে পাচ্ছেন সামনে রয়েছে কিন্তু আমাদের নন্দী মহারাজ, আর ওই ভেতর দিকে এই যে দরজার ভেতর দিয়ে দেখতে পাচ্ছেন ওখানেই রাখা রয়েছে আমাদের রুদ্রনাথকে এই মুহূর্তে। ওখানে বলা হয় যে মানে এই যে পঞ্চকেদারের যে এটা আর কি শিবের মুখমণ্ডল ওখানে পড়েছিল। তো এগুলো তো প্রত্যেকটাই স্বয়ম্ভূ, তাই এগুলোকে তো আনা হয় না, তাই রেপ্লিকা হিসাবে কিছু একটা নিয়ে আসা হয়। এই 4টে কেদারকে আনা হয়, তার রেপ্লিকা হিসাবে কিছু আনা হয়। এখানে বিশাল বড় ত্রিশূল রয়েছে, আর এখানে একটা দেখতে পাচ্ছি হনুমানজির মন্দির রয়েছে। এই দেখুন দর্শন করলাম হনুমানজিকে। তো এই রয়েছে মন্দির চত্বর কমপ্লেক্সের মধ্যে। তো চলুন মন্দিরের চারপাশটা একটু ঘুরিয়ে দেখানো যাক, কারণ ওরা খুব তাড়া দিচ্ছে যে মন্দিরটা বন্ধ করে দেবে। আমরা খুব শেষ বেলায় এসেছি আর কি। তো অল্প সময়ের মধ্যে যেটুকুন দেখাতে পারছি আমি আমার ক্যামেরার মাধ্যমে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন মন্দিরটা একবার 4-5টা প্রদক্ষিণ করে আসা যাক, কারণ রুদ্রনাথ তো যেতে পারলাম না। একটা আক্ষেপ ছিল, যে বললাম ভগবান আমার মুখের দিকে তাকিয়ে আর কি এতটা নিচে নেমে এসছে যে তুই এখানে আমাকে দেখে নে, তোকে আর অত দূর হেঁটে যেতে হবে না। তো কথা রইলো পরের বার যাবো। এখানে দেখেছেন কিছু পুরোহিত বা সেবায়িতদের থাকার ব্যবস্থা রয়েছে, এখানে আমরা থাকতে পারবো না। আর এই মন্দিরটা রাতের অন্ধকার হয়ে যাতে অনেক কিছুই দেখাতে পাচ্ছি না, হয়তো আশেপাশে অনেক কিছু ছিল যেগুলো রাতের অন্ধকারে পর্যাপ্ত আলো না থাকার জন্য আমি হয়তো দেখাতে পারছি না। মন্দিরটা হয়তো সকালবেলা এলে খুব ভালো লাগতো বা বিকালবেলা এলেও। তো আশেপাশে দেখতে পাচ্ছি কিছু লিঙ্গ রাখা রয়েছে, এগুলোর কি নাম বা কি বৃত্তান্ত এই অল্প সময়ের মধ্যে হয়তো আমি উদ্ধার করতে পারলাম না, তাই আপনার সাথে তুলে ধরতে পারলাম না। তো আপনারা যারা মনে করছেন এই শীতকালে এসে শীতকালীন আবাসটা দেখবেন রুদ্রনাথে, তারা কিন্তু অবশ্যই গোপেশ্বর আসতে পারেন, এসে গোপীনাথ মন্দির দর্শন করতে পারেন। তো আমরা অল্প সময়ের জন্য এলাম, দেখে বেরিয়ে যাচ্ছি। তো গাড়িতে আবার উঠে পড়েছি, রাতের অন্ধকার ছিঁড়ে গাড়ি আমাদের নিয়ে চলেছে এই মুহূর্তে কল্পেশ্বরের পথে, যেটা আর কি হেলং গ্রামে উড়গ্রামে রয়েছে আর কি। হেলংয়ে গিয়ে উড়গ্রামে যেতে হবে। তো পথ খুব অন্ধকার, রাস্তা খুব বিপজ্জনক। ড্রাইভারও বলছে সে অনেকদিন পর এই রাস্তায় এলো। তো যেহেতু তার সাথে আমাদের কথা হয়েছে 7,500 টাকা সে আমাদের এতদূর নিয়ে আসবে, তাই আমাদের এতদূর সে নিয়ে আসছে আর কি। যদিও আমাদের কল্পেশ্বরে কিন্তু এসে কোনো কিছু বুকিং নেই, তবে শুনেছি এখানে প্রচুর হোমস্টে রয়েছে থাকার জন্য, তাই হয়তো থাকার খুব একটা অসুবিধা হবে না। কারণ এখানে প্রচুর পরিমাণে যে ট্যুরিস্ট আছে তা কিন্তু নয়, খুব অল্প সংখ্যক ট্যুরিস্টই আসে, এবং যারা আসে সকালে এসেই শুনেছি বিকালেই চলে যায়, খুব কম লোকই থাকে। কিন্তু শুনেছি মন্দিরের আশেপাশে প্রচুর হোমস্টে বা গেস্ট হাউস রয়েছে। তো কোথাও একটা গিয়ে আমরা উঠে পড়বো, এখন অব্দি কিছু বুক করা নেই। তো চলছি, রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। এই রাস্তা দিয়ে যেতে কিন্তু সবারই একটা থরহরি কম্পর অবস্থা, মানে গাড়িতে মোটামুটি সবাই রাম নাম জপতে শুরু করে দিয়েছে, কারণ একে অন্ধকার, এদিকে পাহাড়, কখন ল্যান্ডস্লাইড হবে কিছু বুঝতে পারছি না, এদিকে খাদ। তো তার মধ্যে গাড়ির লাইটটুকুনি সম্বল, হেডলাইট দুটো, এই দুটোকে সম্বল করে আমরা কিন্তু চলেছি কল্পেশ্বরের পথে হেলং দিয়ে। তো আমরা এখন হেলং দিয়ে যাচ্ছি উড়গ্রামের দিকে, রাস্তা খুব ভয়ঙ্কর। এই যে গাড়ি করে আমরা এলাম উড়গম ভিলেজ দিয়ে মোটামুটি এই কল্পেশ্বর মহাদেব দেখার জন্য। তো আমরা এসে রাতে একটু বিপদেই পড়েছিলাম, বিপাকে। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমরা তো কিছু বুক করে আসিনি, গাড়িওয়ালা বলেছে হ্যাঁ নিয়ে চলে যাবো কল্পেশ্বর মন্দির, আমরা চলে এসেছি। আমরা বুঝিনি এতটা রাত, আমরা ভেবেছিলাম 7:30-8টার মধ্যে চলে আসবো, আমরা কিছু খুঁজে নেবো এখানে হোমস্টে। এখানে হোমস্টে রয়েছে কিন্তু সেটা মন্দির থেকে মোটামুটি ওই 2 কিলোমিটার ডিস্টেন্সের। কিন্তু কথা হচ্ছে কি আমরা যখন আসি তখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে রাত্রি 10টা 20, আর রাস্তা ছিল ভয়ানক, মানে প্রত্যেকটা লোকের সিদ্ধারা দিয়ে ঘাম ঝরিদার মতো রাস্তা ছিল। একে রাতের অন্ধকার, একদিকে খাদ, একদিকে সেই খাড়া পাহাড়, সেই জঙ্গল। তো সেই রাস্তা দিয়ে আমরা মোটামুটি আসি। তো আসতে আমরা একটা লোকাল গাড়িওয়ালা গাড়ি যাচ্ছিল, তাকে ধরে জিজ্ঞেস করলাম যে দাদা কোথায় থাকবো, কি করব। তারা তখন আমাদেরকে একটা সাজেশন দিল যে মন্দিরের সামনে গিয়ে লাভ নেই দাদা, ওখানটা পুরো ফাঁকা, কিছু পাবেন না। মন্দিরটা খুললেই শুধু মন্দিরের সামনে কিছু থাকে, নাহলে কিছু থাকে না। তো সেক্ষেত্রে আমরা রুমের ব্যবস্থা করে দেবো আপনাদের। তা আমাদের তো এখন লোকাল লোককে ছাড়া কাউকে বিশ্বাস করা কিছু নেই। তো আমরা বললাম হ্যাঁ দেখুন যদি কিছু করে দিতে পারেন আমাদেরকে। তখন তারা যেটা করলো যে তারা 2-3টে হোমস্টেতে ফোন করলো,
2-3 জায়গাতে কথা বলে জায়গা পেলো না, এক জায়গাতে পেলো, তো আমাদের বললো আপনি গাড়ি ঘুরিয়ে চলে যান, ওখানে লোক দাঁড়িয়ে আছে। আমরা হোমস্টের নামও জিজ্ঞেস করিনি, দামও জিজ্ঞেস করিনি, খাওয়া পাবো কিনা তাও জানি। রাত্রিবেলা 6-6টা মানুষ রয়েছি আমরা একসাথে। তো আমরা কোনোভাবে আসি, তা দেখলাম রাস্তায় একজন আমাদেরকে রিসিভ করলো, তার হোমস্টেতে নিয়ে এলো, তো 2টো রুম দিল আমরা 6জনকে থাকার জন্য। 3জন দেখুন প্রত্যেকে এখানে অচেন আর কি, মানে একজন স্বামী স্ত্রী রয়েছে, একজন 3 জনের গ্রুপ, আমি একা। তো এরকম একটা ব্যাপার। তো মোটামুটি আমাদের ঘর অ্যাডজাস্ট হয়ে গেছে। 1000 টাকা করে রুম ভাড়া চেয়েছে এই রাত্রিবেলা, মানে হিসাব করলে দেখা যায় পাহাড়ের ওই 330 টাকা করে পড়ে। আমরা সেটা মেনে নিয়েছি, কেন এই মুহূর্তে না মানা ছাড়া আর কোনো পথ নেই। এটা 1 নম্বর ব্যাপার। আচ্ছা, 2 নম্বর ব্যাপার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার কি ওনাকে বললাম, উনি হলো ভাত আর ডাল ছাড়া কিছু দিতে পারবো না এই রাত্রিবেলা, যদি 10:30 বাজে কী আর দেবে। তো সেই দিয়েছে। এই হচ্ছে কি আমাদের অভিজ্ঞতা, এখানে আমরা এসছি এখন। তো বাকিটা দেখা যাক। তো যারা এই কল্পেশ্বর মহাদেব দর্শন করতে আসেন তাদেরকে বলে দিচ্ছি, রাস্তা কিন্তু খুবই ভয়ঙ্কর। আমি জানি না ভিডিও আপনারা কে কবে দেখছেন, হয়তো আজ থেকে 2 বছর পর যদি এই ভিডিওটা কেউ দেখেন তখন হয়তো রাস্তা ভালো হয়ে যেতে পারে। দেখলাম আমার কাজ চলছে, রাস্তা কিন্তু ভয়ঙ্কর। চেষ্টা করবেন সকালে এসে পুজো দিয়েই চলে যাওয়ার, এখানে না থাকার, এটা আমার রেকমেন্ডেশন থাকবে। কারণ এখানে থাকার ব্যবস্থা খুবই লিমিটেড, খাওয়া দাওয়া তো আরও লিমিটেড, আর রাস্তাঘাট কিন্তু খুবই ভয়ঙ্কর। সঙ্গে যদি মহিলা বা বয়স্ক লোক থাকে দর্শনের জন্য মহাদেবকে, তার জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর। তো সেই হিসাবে আমি এটাই বলবো যে এমনভাবে প্ল্যানটা করবেন যেন সকালে এসেই দর্শন করে যেন বিকেলের মধ্যে চলে যেতে পারেন, যেন থাকতে যেন না হয়। আর একান্তই থাকতে হলে আগে থেকে ভালো করে জেনে হোমস্টের নাম্বার নিয়ে তবেই আসবেন, নাহলে কিন্তু আসবেন না। এই জায়গাটা কিন্তু খুব একটা পপুলার নয়, একদমই রিমোট, মানে রিমোটই। কাল সকালে দেখা হবে, রাতের অন্ধকার কিছু দেখাতে পাচ্ছি না আমি, হয়তো সকালবেলা একটু পরিবেশ পাল্টে যেতে পারে। তো এই ছিল আমার অভিজ্ঞতা। তো দেখি রাতে কি খাওয়া দাওয়া হচ্ছে, তারপর জানাবো কেমন কি হচ্ছে। ওপরে এই ঘর দুটোতে আমরা রয়েছি আজকে। আর এইটা হচ্ছে কি হোমস্টের নাম্বারটা দেখিয়ে দিই, শ্রীরাম হোমস্টে দেখুন। আর এই হচ্ছে ফোন নাম্বার, যদি এখানে আসেন উর্গম ভিলেজে এখানে ফোন করে নেবেন এই মন্দিরের সামনে এলে। আর চলে এসছে এই বাইরে একদম খোলা ছাদ, রুফটপে আমরা বসে খাওয়া দাওয়া করছি এখন। তো এই হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া এসছে আমাদের সবার জন্য। আর 1 প্লেট হ্যাঁ ভাইয়া। তো ভাত দিয়েছে, আলু মাখা দিয়েছে আর ডাল দিয়েছে আজকে রাতের জন্য। এই হচ্ছে কি আমাদের খাবার দাবার, কোনো অসুবিধা হবে না আশা করি। খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে এবারে ফটাফট একদম। টেস্ট নিয়ে আর কিছু ভাবছি না, আই থিঙ্ক যা দিয়েছে যথেষ্ট।